আজকে আমরা এই ভিডিওটির তৃতীয় এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা এখনই দেখে আসো। এপিসোডগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে, এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখি তাতসুয়া একটা ব্যক্তিগত মিটিংয়ে গিয়েছিল। সেখানে একজন অফিসার তাকে বলল তারা আগে যেসব রহস্যময় লোকের মুখোমুখি হয়েছিল তারা আসলে ড্র্যাগন গ্রুপ নামে একটা গোপন সংগঠনের সদস্য। ওই সংগঠন বড় ধরনের একটা যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। তাতসুয়া আশা প্রকাশ করল যে খুব শিগগিরই পুরো সত্যটা সবার সামনে চলে আসবে। পরের দিন কোয়ার্টার ফাইনালের জন্য তাতসুয়া এরিনায় পৌঁছাল। সেখানে সে দেখল মায়ুমি তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে উঠেছে। সবুজ সংকেত জ্বলে উঠতেই দুজনেই গুলি ছোড়া শুরু করল। তবে মায়ুমি তার প্রতিপক্ষের তুলনায় ৩ গুণ দ্রুত ছিল। সে নিখুঁতভাবে ১০০ পয়েন্ট অর্জন করে সহজেই জয় নিশ্চিত করল। পরে মায়ুমি তাতসুয়াকে জিজ্ঞেস করল সে তাকে একটু সাহায্য করতে পারবে কি। তাতসুয়া বলল সে এখন খুব ব্যস্ত এবং তার সঙ্গে কাজ করার জন্য অনেক মানুষ আছে। সেদিন সন্ধ্যায় এরিকা হোটেলে তাতসুয়ার কাছে এসে জানতে চাইল সে কি তার তৈরি করা নতুন যন্ত্রগুলো ব্যবহার করে দেখতে পারে। তাতসুয়া বলল এটা তার জন্য খুব একটা উপযুক্ত হবে না, তাই সে বাক্সটা লিওর হাতে দিল পরীক্ষার জন্য। লিও অস্ত্রটা ব্যবহার করে দেখতে সিদ্ধান্ত নিল। সে একটি জাদু সক্রিয় করল, যার ফলে তলোয়ারটি ২ ভাগে বিভক্ত হয়ে গেল। তারপর সেটি বাতাসে ঘুরিয়ে আবার নিজের কাছে ফিরিয়ে আনল। অস্ত্রটির ক্ষমতা দেখে সে বেশ মুগ্ধ হল এবং বলল এর শক্তি আরও বাড়াতে উন্নত জাদুর প্রয়োজন হবে। তাতসুয়া ব্যাখ্যা করল যে তলোয়ারটির শক্তি দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রসারিত হতে পারে এবং একটি অদৃশ্য মাধ্যম এর ২ অংশকে সংযুক্ত করে রাখে। পরের দিন নতুন একটি প্রতিযোগিতা শুরু হল। মারি পানিতে নেমে প্রতিযোগিতা শুরু করল এবং লক্ষ্য করল তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী দ্রুত তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ প্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ হারিয়ে বোর্ড থেকে ছিটকে পড়ে মারির দিকে উড়ে এলো। মারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বোর্ডটি তার সঙ্গে ধাক্কা খায় এবং সে পানির বাইরে ছিটকে পড়ে। সেই রাতে মারির জ্ঞান ফিরল হাসপাতালে। মায়ুমি তাকে জানালো যে পড়ে যাওয়ার সময় তার একটি পাঁজরের হাড়ে ফাটল ধরেছে এবং তাকে একটি জাদুর মাধ্যমে স্থির করে রাখা হয়েছিল। মারি বলল দুর্ঘটনার ঠিক আগে তার বোর্ডটি হঠাৎ নিচের দিকে নেমে গিয়েছিল, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। মায়ুমিও বিষয়টিকে সন্দেহজনক বলে মনে করল। তাতসুয়া বলল তার ধারণা বাইরে থেকে কেউ জাদু ব্যবহার করে মারির উপর আক্রমণ করেছে, কিন্তু এত বড় প্রতিযোগিতায় অসংখ্য জাদুকর উপস্থিত থাকায় আসল অপরাধীকে খুঁজে বের করা এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁক খুঁজে পাওয়া খুব কঠিন। একই রাতে মায়ুমি কমিটিকে জানালো যে এখন মাত্র ২টি প্রধান প্রতিযোগিতা বাকি আছে। জয়ী হতে হলে এই ২টি প্রতিযোগিতাতেই সাফল্য অর্জন করতে হবে। সে জোর দিয়ে বলল এই ২টি ইভেন্টে খারাপ ফল করলে প্রথম স্থান হারানোর ঝুঁকি রয়েছে, বিশেষ করে কারণ এর মধ্যে একটি প্রতিযোগিতায় অন্যটির তুলনায় বেশি পয়েন্ট দেওয়া হয়। তারা ঠিক করল ছোটখাটো ইভেন্টগুলো নিয়ে আর সময় নষ্ট করবে না, বরং বড় প্রতিযোগিতাগুলোতেই পুরো মনোযোগ দেবে, যাতে জয়ের সম্ভাবনা বাড়ে। মুমি মিউকিকে বলল শেষ ইভেন্টে দলের সব আশা এখন তার উপরেই নির্ভর করছে। তাতসুয়াও মনে করত মিউকির জয়ের ভালো সুযোগ আছে। সে মিউকিকে বলল তুমি অবশ্যই পারবে। পরের দিন শিজুকি তার বিশেষ ইভেন্টে অংশ নিল। সে একের পর এক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করল এবং শেষ পর্যন্ত পুরো ১০০ পয়েন্ট অর্জন করল। ম্যাচ শেষে সুজুনে মায়ুমিকে বলল যে ছেলেদের দল আবারও হেরে গেছে, এতে তাদের হারতে থাকা দলের বদনাম আরও বেড়ে গেল। এরপর সুজুনে নিজেও প্রতিযোগিতায় নামল। সে খুব দ্রুত সব লক্ষ্যবস্তু ধ্বংস করে আরেকটি নিখুঁত ১০০ পয়েন্ট অর্জন করল। তার জয়ের পর বন্ধুরা আনন্দে তাকে অভিনন্দন জানাল। মায়ুমি তাতসুয়াকে সাহায্যের জন্য ধন্যবাদ দিল, কিন্তু তাতসুয়া বলল আসল কৃতিত্ব ছাত্রছাত্রীদের, তাই তাদেরই ধন্যবাদ দেওয়া উচিত। পরের দিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাতসুয়ার সঙ্গে রিনায় হানোকার দেখা হল। হানোকা তাকে বলল সে তাকে সাহায্য করার জন্য এসেছে। প্রস্তুতি নিতে নিতে হানোকা জানালো সে এমন একটা কৌশল বের করেছে যা তাকে জিততে সাহায্য করবে। যেহেতু প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে সরাসরি জাদু ব্যবহার করতে পারত না, তাই সবাই চোখে সানশেড পড়েছিল। দৌড় শুরু হতেই হানোকা তার জাদু ব্যবহার করল। সে প্রতিদ্বন্দ্বীদের মুখের দিকে তীব্র আলো ফেলল, ফলে তারা ভারসাম্য হারিয়ে ফেলল। সুযোগ বুঝে হানোকা দ্রুত সামনে এগিয়ে গেল এবং সবার আগে গন্তব্যে পৌঁছে গেল। জয়ের পর সে তাতসুয়াকে তার সমর্থনের জন্য ধন্যবাদ দিল। এরপর আবেগে তার চোখে পানি চলে এলো। সে বলল জীবনে এই প্রথমবার সে সত্যিকারের সফল মনে করছে নিজেকে। সেই রাতে হোটেলে মিউকি জানতে পারল যে ছেলেদের দল আবারও হেরে গেছে। এভাবে চলতে থাকলে দলের ব্যর্থতার জন্য তাদেরই দায়ী করা হবে। এদিকে একদল রহস্যময় লোক গোপনে বসে প্রতিযোগিতার ফলাফল কিভাবে নিজেদের পক্ষে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিল। তারা ভয় পাচ্ছিল যে পরিকল্পনা ব্যর্থ হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। কেউ কেউ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কথা বললেও তাদের নেতা বলল তার চেয়ে প্রতিপক্ষ দলকেই ধ্বংস করে দেওয়া ভালো। হোটেলে মিউকি পরে তাতসুয়ার রুমে গেল। সে জানতে চাইল তাতসুয়া কেন নিজের
নিজের নাম অফিসিয়াল তালিকায় নিবন্ধন করতে চায় না। তাতসুয়া উত্তর দিল, যদি বিশ্ববিদ্যালয় তার আসল পরিচয় জেনে যায় তাহলে তারা তার পরিবারের নামও জেনে ফেলবে। সে বলল, একা লড়াইয়ে সে যত শক্তিশালীই হোক না কেন, নিজের পরিবারের ওপর সে ইচ্ছামতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। সে আরও বলল, বর্তমান পারিবারিক প্রধান অর্থাৎ তার খালাকে সরিয়ে দিলেও হয়তো তার চেয়েও খারাপ কেউ সেই জায়গা দখল করবে। তখন তাদের সামনে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাতসুয়ার কথা শুনে মিউকি তাকে আশ্বাস দিল। সে বলল, যাই ঘটুক না কেন সে সবসময় তার পাশে থাকবে এবং তাকে সমর্থন করে যাবে। পরের দিন শিজুকি তার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে অংশ নিল। নীল আলো জ্বলে উঠতেই ম্যাচ শুরু হলো। তার প্রতিপক্ষ নিজের পিলারগুলো রক্ষা করার জন্য একটা শিল্ড বানালো, কিন্তু শিজুকির ম্যাজিক বেশিরভাগই ধ্বংস করে দিল। প্রতিপক্ষ শিজুকির পিলার ভাঙার চেষ্টা করল, কিন্তু শিজুকি দ্রুত প্রোটেকশন স্পেল ব্যবহার করে তার বাকি পিলারগুলো রক্ষা করল এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল। একই দিনে তাতসুয়া হানোকার সিএডি নিয়ে কাজ করছিল। সেই সময় হানোকার মনে ধীরে ধীরে তাতসুয়ার প্রতি অনুভূতি তৈরি হতে শুরু করল। সে মনে করল, ভর্তি পরীক্ষার সময় প্রথমবার যখন তাকে দেখেছিল তখন সে ভেবেছিল এটা হয়তো মিউকি জাদু করছে। সে তখন মনে করেছিল মিউকি খুবই অসাধারণ একজন প্রতিভা। হানোকা ভাবছিল সে কি কখনো তার মতো হতে পারবে কিনা। পরে বুঝতে পারল আসলে তাতসুয়াই ছিল সেই ব্যক্তি যিনি খুব কম গতিতে শরীর নিয়ন্ত্রণ করছিলেন, যার কারণে ম্যাজিকটা এত স্মুথ আর সুন্দর লাগছিল। এরপর মায়ুমি কমিটির সদস্যদের নিয়ে সেখানে এলো। তারা বলল তারা মিউকিকে সাপোর্ট করতে এসেছে এবং সবাইকে সহযোগিতা করার অনুরোধ করল। কিছুক্ষণ পর মিউকি অ্যারিনায় উপস্থিত হল এবং নীল আলো জ্বলে উঠতেই প্রতিযোগিতা শুরু হল। তার প্রতিপক্ষ তার পিলার রক্ষা করার চেষ্টা করল, কিন্তু মিউকি আগেই তার প্রতিপক্ষের পিলারগুলোর ওপর স্পেল কাস্ট করে রেখেছিল, ফলে বেশিরভাগই ধ্বংস হয়ে গেল। প্রতিপক্ষ মেয়েটি নিজের ম্যাজিক পাওয়ার বাড়ানোর চেষ্টা করল, কিন্তু মিউকির শক্তির তুলনায় সেটা অনেক কম ছিল। শেষ পর্যন্ত মিউকি দ্রুত আইস অ্যাটাক করে পুরো ম্যাচটা শেষ করে দিল। সেদিন সন্ধ্যায় ছাত্ররা তাদের জয়ের আনন্দে উদযাপন করছিল এবং আলোচনা করছিল কিভাবে তাতসুয়া মিউকির ক্ষমতা বাড়িয়ে তাকে এত শক্তিশালী করে তুলেছে। তারা ভাবছিল সে সত্যিই অসাধারণ এবং তারা চাইছিল সেও তাদের সাহায্য করুক। তবে এক মেয়ে একটু ঈর্ষান্বিত হয়ে বলল, কেন শুধু মিউকিই সুযোগ পায়, অন্যরা কেন তাতসুয়ার সঙ্গে নিজের দক্ষতা পরীক্ষা করার সুযোগ পায় না। শিন নিজের অবস্থান হুমকির মুখে পড়ছে মনে করে রেগে গেল এবং হল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার সময় সে তার বন্ধুদের বলল, পরের প্রতিযোগিতায় যে কোনোভাবেই জিততে হবে, এমনকি যদি চিটিংও করতে হয়। তার কাছে এটা ছিল একমাত্র উপায় যার মাধ্যমে সে প্রমাণ করতে পারবে তারা তাতসুয়ার চেয়ে ভালো। পরের ইভেন্ট শুরু হলে এরিকা লক্ষ্য করল সব অংশগ্রহণকারী এমন সানভাইজার পড়ে আছে যা এক ধরনের অন্ধ করে দেওয়া স্পেল থেকে বাঁচানোর জন্য ব্যবহার হচ্ছে। রেস শুরু হতেই এক প্রতিযোগী কর্নারে ধীর হয়ে গেল, আর সেই সুযোগে হানোকা সামনে এগিয়ে গেল এবং লিড নিয়ে নিল। পরের টার্নে হানোকা আরও দ্রুত গতি বাড়ালো। এদিকে মিউকি দেখল অন্যরা ডার্ক গ্লাস পড়ে আছে, যার কারণে তারা প্রতিটি বাঁকে থেমে যাচ্ছে, কিন্তু হানোকার চোখে ছিল সাধারণ গগলস, তাই সে কোনো বাধা ছাড়াই খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। তাতসুয়া আগে থেকেই পুরো স্ট্র্যাটেজিটা প্ল্যান করে রেখেছিল। যখন সে ফিনিশ লাইন ক্রস করল সবাই বুঝতে পারল তার বুদ্ধিটা কতটা কাজের। রেস শেষে মায়ুমি মেয়েদের ধন্যবাদ দিল এবং বলল তারা পিলার ব্রেক ইভেন্টে দারুণ পারফর্ম করেছে এবং ফাইনালে পৌঁছে গেছে। শিজুকু বলল সে এখন নিজের টিমমেটকেই চ্যালেঞ্জ করে ফার্স্ট হতে চায়, আর মিউকিও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করল। পরের দিন তারা দুজনেই এরিনার দুই পাশে নিজেদের অবস্থান নিল। ম্যাচ শুরু হতেই মিউকি হেলফায়ার স্পেল ছাড়ল, কিন্তু শিজুকু সাথে সাথে নিজের পিলার রক্ষা করার স্পেল ব্যবহার করল। তারপর সে বুঝল জেতার জন্য কৌশল একটু বদলাতে হবে। এই সময় তাতসুয়া একটু এক্সাইটেড হয়ে মো আর লিওকে নিজের টিমে নিল। ম্যাচ শুরু হতেই তাতসুয়া এমন একটা স্পেল ছাড়ল যা শত্রুর সামনে গিয়ে তাকে দুর্বল করে দিল, ফলে সে সহজেই অ্যাটাকের জন্য ওপেন হয়ে গেল। মারি তখন মনে করল এই স্পেলটাই তো সেই দিন তাতসুয়া ব্যবহার করেছিল যখন হাইওয়েতে একটা ট্রাক তাদের বাসের দিকে আসছিল আর সে সেটাকে থামিয়েছিল। সে ভাবল তাহলে কি সেই দিন তাতসুয়াই তাদের বাঁচিয়েছিল। অন্যদিকে তাতসুয়া শত্রুর ব্লক খুলে দ্রুত বেরিয়ে গেল এবং অ্যালার্ম এড়িয়ে গেল। এদিকে শত্রু লিওর কাছে পৌঁছে গেল আর লিও নিচ থেকে তাকে শ্যুট করার চেষ্টা করল। জঙ্গলের ভেতরে মো একজন শত্রুর ওপর শক্তিশালী ওয়েভ অ্যাটাক ছাড়ল আর সেই লোকটা একদমই গায়েব হয়ে গেল। তাতসুয়া গাছের মধ্যে দৌড়াতে দৌড়াতে নিজের স্পেল অ্যাক্টিভ করল এবং গাছ থেকে গাছে লাফিয়ে এগোতে লাগল। শেষ শত্রু যখন যুদ্ধস্থলে এলো তাতসুয়া তার ওপর উইকেনিং স্পেল ব্যবহার করল এবং ম্যাচটা নিজের দলে নিয়ে নিল। তার টিমমেটরা তার স্কিল দেখে পুরো অবাক হয়ে গেল। পরের ম্যাচে মো স্টেলথ স্পেল ব্যবহার করে শত্রুর ব্লক খুঁজে বের করল। তাতসুয়া দ্রুত সেখানে গিয়ে নিচের পাথরে ফায়ার করল এবং শত্রুর আক্রমণ খুব অল্পে এড়িয়ে গেল। লিও নিজের দিকটা ডিফেন্ড করতে পেরেছিল। সে প্রতিপক্ষকে ব্লেড দিয়ে আঘাত করল, কিন্তু তখনই বেল বেজে উঠল এবং দ্বিতীয় রাউন্ড শুরু হল। দ্বিতীয় ম্যাচে মাসাকির দিকে বড় বড় পাথর ছোড়া হলো, কিন্তু সে স্পেল দিয়ে সেগুলো ধরে ধ্বংস করে দিল। প্রতিপক্ষ টিম ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তারা আরও পাথর ছুড়ল, কিন্তু ওভারল্যাপিং ব্যারিয়ার সব ভেঙে দিল। শত্রুরা দ্রুত জিততে চাইছিল, কিন্তু মাসাকি শক্তিশালী স্পেল দিয়ে পাল্টা আক্রমণ করল। তবু তারা হাল
হাল ছাড়ল না, নতুন স্পেল চালু করে ঝড়ের মতো আক্রমণ নামালো। মাসাকি সব ধ্বংস করে তাদের উড়িয়ে দিল। শেষে তাতসুয়া নিশ্চিত ছিল যে মাসাকি আর শিনাঙ্কি ফাইনালে যাবে, কারণ তাদের জয়ের দারুণ সুযোগ আছে। মো একটু চিন্তা করছিল যে আসলে তাদের জেতার কোনো সুযোগ আছে কিনা। তখন তাতসুয়া তাকে বলল এসব নিয়ে বেশি না ভেবে সামনে যাদের সাথে লড়তে হবে তাদের ওপরই ফোকাস করতে। মাউন্টেন ম্যাচ শুরু হলে তাতসুয়া একটা শত্রুকে পানির দিকে টেনে নিয়ে গেল। তারপর জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে গিয়ে তাদের পাথরের ওপর ফায়ার করল। এদিকে মো নিজের সিএডি সফটওয়্যারে কোড ইনপুট দিয়ে ম্যাচটা জিতে নিল। সেদিন সন্ধ্যায় তাতসুয়া ইন্টেলিজেন্স অ্যাডভাইজারের সাথে দেখা করল এবং তাকে বলল গত রাতে যারা হোটেলে আক্রমণ করার চেষ্টা করেছিল সেই গ্যাংটা কোথায় আছে সেটা জানাতে। এটা শুনে সে খুব অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল সে কিভাবে তাদের গোপন নাম জানে। তাতসুয়া বলল এটা তার জানার দরকার নেই। সে পরিষ্কার করে বলল তারা আবার তার টিমকে আক্রমণ করার আগে তাদের সবাইকে শেষ করে দিতে চায়। কিন্তু অ্যাডভাইজার তাকে এমনভাবে তাকালো যেন সে তাতসুয়াকে খুব পছন্দ করে ফেলেছে। তখন তাতসুয়া তাকে রেগে বলে দিল তোমার ওই বিচ্ছিমুখ আমার সামনে থেকে সরাও। অন্যদিকে মাসাকি আর শিনাঙ্কি খুব খুশি ছিল, কারণ ফাইনালটা এবার ওপেন ফিল্ডে হবে। মাসাকি বলল তারা কি অবশেষে তাতসুয়ার মুখোমুখি হবে, যেটা তারা সব সময় চেয়েছিল। শিনাঙ্কি বলল এখন আর কোনো উপায় নেই, লড়াই করতেই হবে। টেন্টের ভেতরে তাতসুয়া লিওকে একটা ম্যাজিক্যাল ক্লোক দিল। সে বুঝিয়ে বলল এতে প্রোটেক্টিভ সার্কেল আছে যা তাকে স্পেল কাস্ট করতে সাহায্য করবে এবং শিনাঙ্কির বুলেট থেকে বাঁচাবে। সে নিশ্চিত করল এটা পুরোপুরি লিগ্যাল। পরের দিন প্রস্তুতির সময় তাতসুয়া ভাবছিল তার টিম সত্যিই জিততে পারবে কিনা, আর সে কি সত্যিই মাসাকি আর শিনোর মুখোমুখি হতে পারবে। মিউকি এসে আত্মবিশ্বাসের সাথে বলল সে কখনোই হারবে না। এমনকি সে হুমকি দিয়ে বলল যদি সে হারে তাহলে সে তার চোখ উপড়ে ফেলবে। মিজুকি লক্ষ্য করল মোর চারপাশে কিছু স্পিরিট ঘুরছে এবং সে মনে করল তার শক্তি আবার ফিরে আসছে। স্টেডিয়ামে দর্শকে ভরে গেলে অ্যালার্ম বেজে ম্যাচ শুরু হলো। মাসাকি স্পেল ছাড়ল, কিন্তু তাতসুয়ার সঙ্গে সঙ্গে সেটা ধ্বংস করে দিল। মাসাকি বারবার স্পেল ছাড়তে থাকল আর তাতসুয়া একটার পর একটা ভেঙে দিচ্ছিল কোনো দেরি ছাড়াই। তার বুলেট মাসাকির ব্যারিয়ারে আটকে যাচ্ছিল, কিন্তু দুজনেই একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছিল যেন গুলি কখনো শেষ হবে না। তারা তাদের স্ট্র্যাটেজি মেনে চলল এবং ব্যাকআপদের বলল মনোলিথ সিকিওর করতে। তাতসুয়া হঠাৎ মাসাকির দিকে ঝাঁপিয়ে পড়ে ধারাবাহিক আক্রমণ চালালো। তারা খুব কষ্টে অদৃশ্য বুলেটগুলো এড়িয়ে গেল। তারপর মাটিতে একটা ফাঁকা গর্ত দেখতে পেয়ে তারা তাদের রহস্যময় চোখ সক্রিয় করল। তাতসুয়া যখন অনুভব করল মাসাকি স্পেল তাকে ঘিরে ফেলছে, তখনও সে পিছু হটেনি এবং পাল্টা আক্রমণ করল। ঠিক তখনই শিনাঙ্কি তাতসুয়ার দিকে ঝাঁপ দিল, কিন্তু লিও মাঝপথে তাকে থামিয়ে দিল। শিনাঙ্কি যখন স্পেল কাস্ট করার চেষ্টা করছিল তখন লিও হাত তুলে তাকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু শিনাঙ্কি সেটা এড়িয়ে গেল। সে বুঝে গেল লিওর ইনভিজিবল বুলেট ওই ক্লোক ভেদ করতে পারবে না, তাই সে একটা ডিফেন্সিভ স্পেল ব্যবহার করল বিস্ফোরণ থেকে বাঁচার জন্য। সে যখন নতুন স্পেল তৈরি করছিল ঠিক তখনই মো হঠাৎ জেনজুৎসু ব্যবহার করে তার সামনে এসে হাজির হল। শিনাঙ্কি তাকে আঘাত করতেই হঠাৎ তার মুখের সামনে একটা বিস্ফোরণ হয়ে গেল। পরে শিনাঙ্কি বুঝতে পারল মাসাকি আসলে ইনভিজিবল বুলেট ছুড়েছিল তার দিকে, তাই সে দ্রুত একটা স্পেল ব্যবহার করে মোকে মাটিতে চেপে ধরল। তাতসুয়া তখন আক্রমণ শুরু করল, কিন্তু মাসাকি হঠাৎ তার স্পেল আরও শক্তিশালী করে ফেলল, এমনকি ম্যাচের নিয়ম ভেঙেও নিজের আক্রমণ বাড়িয়ে দিল। তাতসুয়া বুঝে গেল এভাবে চললে সে বাঁচবে না, তাই সে এক এক করে তাদের দিকে ফায়ার করতে শুরু করল। মাঝ আকাশে রিলোড করার সময় সে মাঠে গড়িয়ে পড়ল, আর চারপাশে ইনভিজিবল বুলেটগুলো বিস্ফোরিত হতে লাগল। ছাত্ররা হতভম্ব হয়ে দেখল তাতসুয়া পড়ে গেছে। মাসাকি বুঝতে পারল তাতসুয়া গুরুতর আহত হয়েছে। সিস্টেম দেখালো তার পাঁজরের হাড় ভেঙে গেছে এবং লিভারে ক্ষতি হয়েছে, তার ফাইটিং ক্যাপাসিটি অনেক কমে গেছে। কিন্তু সাথে সাথে বলা হলো তার স্বয়ংক্রিয় রিকাভারি শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে তাতসুয়া উঠে এসে মাসাকির পাশে দাঁড়াল, আর মাসাকি তখনও শকে ছিল। তাতসুয়া আঙুল ফোটাল আর সেই শব্দ পুরো অ্যারিনায় প্রতিধ্বনিত হল। এতে মাসাকির কানের পর্দা ফেটে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। তাতসুয়াও আহত ছিল, তাই সে খোলা মাঠেই রেস্ট নিয়ে নিজেকে রিকাভার করার সিদ্ধান্ত নিল। অন্যদিকে শিনাঙ্কি মাসাকির হাড় দেখে পুরো হতভম্ব হয়ে গেল। কাছ থেকে অ্যাটাক আসছে বুঝতে পেরে সে খুব অল্পের জন্য এক লাইটনিং স্ট্রাইক এড়িয়ে গেল। মো তাকে দেখে খুব খুশি হল। মাসাকিকে সরিয়ে নেওয়ার পর সে সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক শিনাঙ্কিকে এখনই হারাতে হবে। সে নিজের ক্লোন ব্যবহার করে জেনজুৎসু চালু করল এবং এক শক্তিশালী স্পেল ছাড়ল, যার ফলে মাটি থেকে বিশাল বড় বড় পাথর উঠে আসতে লাগল। শিনাঙ্কি পালানোর চেষ্টা করল, কিন্তু পালাতে গিয়ে তার গায়ে আগুন ধরে গেল। সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু ঠিক তখনই উপর থেকে একটা লাইটনিং বোল্ট এসে তাকে নিচে ফেলে দিল। মো ভাবল তারা জিতে
জিতে গেছে। কিন্তু হঠাৎ শিনানকি আবার ফিরে এসে এমন এক বিশাল বিস্ফোরণ ঘটালো যে মো প্রায় মারা যাচ্ছিল। সৌভাগ্যবশত একটা ব্যারিয়ার তাকে সেই বিস্ফোরণ থেকে বাঁচিয়ে দিল। যখন সে চোখ খুলল, দেখল শিনানকি মাটিতে পড়ে আছে। এভাবেই তারা শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করল। টেন্টের ভেতরে কমিটি এই জয়ে খুব খুশি হয়ে গেল, আর মায়োমি তাৎসুয়ার অসাধারণ দক্ষতায় গভীরভাবে মুগ্ধ হল। রিনায় ছাত্ররা জয়ী দলের জন্য চিৎকার করতে লাগল, আর মিয়োকি ছিল সবচেয়ে বেশি খুশি। একই সময়ে আরেকটি মিটিংয়ে সেই রহস্যময় লোকেরা বুঝতে পারল তাদের দলের জেতার আর তেমন কোনো সুযোগ নেই। তারা ভাবছিল এই প্রতিযোগিতা থামানোর সবচেয়ে ভালো উপায় হল পুরো কম্পিটিশনটাই ধ্বংস করে দেওয়া। তাদের মধ্যে একজন বলল, ক্যাম্পে থাকা তাৎসুয়া আর তার বন্ধুদের শেষ করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে মিয়োকি একটু চিন্তায় পড়ে গেল, আবারও কি তাদের ওপর আক্রমণ হবে? কিন্তু তাৎসুয়া তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। সকালে প্রতিযোগিতা শুরু হলে মেয়েরা স্পেল অ্যাক্টিভ করে আকাশে উড়ে গেল, যাতে গেমটা আরও ভালোভাবে দেখা যায়। মিয়োকির টিমমেট তার হার্ট স্পেল ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। মিয়োকি তখন তার ভুলটা পরিষ্কারভাবে বুঝতে পারল। হঠাৎ মেয়েটা পানির দিকে পড়ে যেতে লাগল, কিন্তু একজন অফিসিয়াল দ্রুত তাকে বাঁচিয়ে ফেলল। তাৎসুয়া তখন প্রশ্ন করল, ঠিক কি ভুলের কারণে এমন হলো? ঠিক তখনই তার ফোনে কল এলো। মিজুকি জানালো সে মেয়েটার ভেতরে একটা সোল এক্সপ্লোশন দেখতে পেয়েছে। এটা শুনে তাৎসুয়া বুঝে গেল আবারও তাদের টার্গেট করা হয়েছে। সে বলল এই ব্যাপারটা সে নিজেই সামলাবে। মিয়োকি তার কম্পিটিশন ডিভাইস চেক করতে গেল, কিন্তু তার আগেই একজন অফিসিয়াল ডিভাইসটা ইন্সপেক্ট করার নামে ভেতরে ভাইরাস ঢোকানোর চেষ্টা করছিল। হঠাৎ তাৎসুয়া সেখানে ঢুকে পড়ল, অফিসিয়ালকে টেবিলের ওপর টেনে নিয়ে জিজ্ঞেস করল, তোমার উদ্দেশ্য কি? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। যখন তাৎসুয়া তাকে শেষ করতে চাইছিল, ঠিক তখনই একজন বৃদ্ধ লোক টেন্টে ঢুকে পরিস্থিতি জানতে চাইল। তাৎসুয়া তাকে সব খুলে বলল, এই লোকটা মিয়োকির ডিভাইসে কিছু ঢোকানোর চেষ্টা করেছে। বৃদ্ধ লোকটা চেক করে দেখল ডিভাইসে একটা সাইবার ওয়ার্ম আছে, একটা শক্তিশালী ভাইরাস যা ডিভাইসকে পুরো নষ্ট করে দিতে পারে। তারপর সে ওই অনুপ্রবেশকারীকে সরিয়ে দিল। তাৎসুয়া মিয়োকিকে বলল, মূল ডিভাইস নষ্ট হয়ে গেছে, তাই সে এখন ব্যাকআপ ডিভাইস ব্যবহার করতে পারবে। বৃদ্ধ লোকটা আবার তাৎসুয়াকে দেখতে চাওয়ার কথা বলল, কিন্তু তাৎসুয়া বলল তার এসবের সময় নেই। মিয়োকি টিমের টেন্টে ফিরে এসে বারবার ক্ষমা চাইতে লাগল। সে বলল তার রাগ করা ঠিক হয়নি এবং সে দুঃখিত, কিন্তু তাৎসুয়া বলল তার ক্ষমা চাওয়ার দরকার নেই। সে রাগ করেছিল শুধু তাকে প্রোটেক্ট করার জন্য। রাতে মিয়োকি দেখল লিডার বোর্ডে সে একটু একটু করে উন্নতি করছে। সে তাৎসুয়াকে জিজ্ঞেস করল সে কি ফ্লাইং ডিভাইসটা ব্যবহার করতে পারবে। নতুন রাউন্ড শুরু হলে মেয়েরা আবার আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর মিয়োকি নতুন একটা স্পেল অ্যাক্টিভ করে সবার সামনে এগিয়ে গেল। সবাই অবাক হয়ে ভাবতে লাগল সে এই স্কিলটা কিভাবে শিখল, কিন্তু সে লাইট কেটে আরও উপরে উঠে দ্রুত উড়ে যেতে লাগল। রাউন্ড শেষ হওয়ার সময় পর্যন্ত সে স্কোর বোর্ডে বেশ ভালো লিড নিয়ে নিয়েছিল। তাৎসুয়া তার এই সাফল্যে খুবই খুশি ছিল। ড্রাগন বেসে থাকা গ্যাং বুঝতে পারল তাদের নতুন প্ল্যানও ফেল করেছে। তখন তারা সিদ্ধান্ত নিল এবার পুরো প্রতিযোগিতাটাই ধ্বংস করে দেওয়াই সবচেয়ে ভালো উপায়। তারা একজন লোককে পাঠালো। সে এরিনায় পৌঁছে এক প্রতিযোগীর ওপর আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু সেই প্রতিযোগী তাকে ধরে ফেলে কাঠামো থেকে ছুঁড়ে ফেলে দিল। তবুও সে তার স্পেল অ্যাক্টিভ করে মাটিতে গড়িয়ে পড়ে বেঁচে গেল। একজন তরুণ নিচে নেমে এসে তার পরিচয় জানতে চাইলে সে অবাক হয়ে দেখল ওই প্রতিযোগী হয়তো কোনো রোবট হতে পারে। এরপর আরেকজন লোক এসে বলল তাকে কি মিস্টার রোবট বলে ডাকবো, এতে আমাদের আক্রমণের সুবিধা হবে। লোকটা আবার আঘাত করার চেষ্টা করল, কিন্তু প্রতিযোগী তাকে স্পেল দিয়ে পিছনে ঠেলে দিল এবং তার পার্টনারকেও একই কাজ করতে বলল। ঠিক তখনই তারা ইলেকট্রিক নিডল দিয়ে তাকে মাটিতে চেপে ধরল, যাতে ওপরের এজেন্ট তার মিশন শেষ করতে পারে। সেই রাতে এরিনায় মিয়োকি তার স্পেল অ্যাক্টিভ করে লাইটগুলো বন্ধ করতে শুরু করল এবং সময় শেষ করে দিল। সে বুঝতে পারল অন্য মেয়েরাও একই কাজ করছে। সে আবার ফ্লাইং স্পেল ব্যবহার করে লাইটের মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর এক মেয়ে ম্যাজিক শেষ হয়ে যাওয়ায় নিচে নামতে বাধ্য হল, কিন্তু মিয়োকি থামল না। সে জয়ের পথে এগিয়ে যেতে থাকল। সেই রাতে হোটেলে মেয়েরা তাদের জয় উদযাপন করল, আর এরিকা ভাবছিল তারা কি দ্বিতীয় টার্গেট এমব্লেমটাও জিততে পারবে। পার্কিং লটে কনসালটেন্ট তাৎসুয়াকে ড্রাগন সম্পর্কিত সব ডেটা হস্তান্তর করল। যাওয়ার সময় সে বলল সে এখন তাদের খুঁজে বের করতে যাচ্ছে। এজেন্ট গাড়িতে উঠে বলল সে শেষ পর্যন্ত গ্যাংটার অবস্থান খুঁজে পেয়েছে এবং নিজের জন্মদিন উপলক্ষে সে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে একজন এজেন্ট পাঠাবে। এরপর এক রহস্যময় লোক উপস্থিত হয়ে লিডারকে বলল তাৎসুয়াকে তার ক্ল্যানে নেওয়া উচিত, কারণ সে একজন আউটকাস্ট। সে আরও বলল সে ছোটবেলায় তাৎসুয়ার মা আর খালাকে ট্রেনিং দিয়েছিল এবং এখন তাকেও ট্রেন করতে চায়। তার মতে ইয়াৎসু ফ্যামিলির সাথে থাকলে তাৎসুয়া এত শক্তিশালী হবে যে তারা 10টা বড় ক্ল্যানও নিয়ন্ত্রণ করতে পারবে। এদিকে তাৎসুয়া শহরে পৌঁছে ইনফরমেন্টের দিকে এগিয়ে যেতে শুরু করল। রহস্যময় লোকগুলো ভাবছিল কিভাবে তাৎসুয়াকে সরিয়ে দেওয়া যায়, কারণ সে এখন তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তাৎসুয়া ছাদের উপর দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সে যখন গুলি চালালো তখন একজন লোক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাকি লোকগুলো বুঝতে পারছিল না কি হচ্ছে। হঠাৎ তাদের পাওয়ার জেনারেটরটাই গায়েব হয়ে গেল। তারা ভয় পেতে শুরু করল যে সামনে কি হতে যাচ্ছে। ঠিক তখনই তাৎসুয়ার ফোন বেজে উঠল। সে তাদের বলল আমি আসছি,
তোমাদের থেকে প্রতিশোধ নিতে। এরপর তাদের ম্যাজিকও কাজ করা বন্ধ হয়ে গেল, আর আরেকটা জেনারেটরও গায়েব হয়ে গেল। একজন লোক ভয়ে লুকানোর চেষ্টা করল। আরেকটা জেনারেটরে দেখা গেল আক্রমণটা আসছে জানালার দিক থেকে। একজন লোক তখন দূরের বিল্ডিং টার্গেট করে একজনকে ছবি তুলতে বলল, কিন্তু যখন সে লেন্স দিয়ে তাকালো সে দেখল তাতসুয়া হাসছে। সে কিছু বুঝে ওঠার আগেই তার চোখে গুলি লেগে গেল। তখন তারা সিদ্ধান্ত নিল পাওয়ার জেনারেটর ব্যবহার করে তাতসুয়াকে আক্রমণ করবে, কিন্তু তারা বুঝল সরাসরি তার কাছে পৌঁছনোই সম্ভব না। এরই মধ্যে আরও দুটি জেনারেটর গায়েব হয়ে গেল। তাতসুয়া ইন্টারকমে কথা বলে বলল, আমি এসেছি তোমাদেরকে দ্রুত শেষ করার জন্য। একজন লোক সাহায্যের জন্য কল করতে চাইল, কিন্তু তাতসুয়া জানালো সে তাদের সার্ভিসই কেটে দিয়েছে। আর ঠিক তখনই সেই লোকটাও গায়েব হয়ে গেল। একজন অন্ধ লোক পালানোর চেষ্টা করল, কিন্তু দরজায় পৌঁছনোর আগেই সেও গায়েব হয়ে গেল। শেষ পর্যন্ত শুধু একজনই বেঁচে থাকল। সে বলল সে এখন সব ছেড়ে দিচ্ছে এবং খ্রিস্টের অনুসারী হবে। তাতসুয়া বলল এটা তো সব পাপের সবচেয়ে প্রিয় অজুহাত। সে আরও বলল পুরো গ্যাংকে জাপান থেকে বের করে দেবে, কিন্তু তাতসুয়া সেটা মানল না। সে বলল আসল সিদ্ধান্ত নিতে পারে শুধু তাদের লিডার। লোকটা বলল তাতসুয়া চাইলে লিডারের সাথে কথা বলতে পারে। তাতসুয়া লিডারের নাম জানতে পারল। সে ছিল রিচার্ডের ছেলে, সমাজে পরিচিত একজন ব্যক্তি। তাতসুয়া ভাবল আজকে সে ভিলেন প্রোটাগনিস্ট হবে আর আরেকজনকে শেষ করে দিল। লোকটা জিজ্ঞেস করল কেন সে তাদের মারছে, তারা তো কোনো ছাত্রকে আঘাত করেনি। তাতসুয়া বলল সে ভিলেনের মতোই খেলবে। সে আরও বলল তারা তার বোনকে বের করে দিয়ে তার সাথে অন্যায় করেছে, আর এই গ্যাংয়ের কাজই তার ভেতরের রাগ জাগিয়ে তুলেছে, তাই সে এখন প্রতিশোধ নিতে এসেছে। পরের দিন কুডো আর তার টিম নতুন লিঙ্কড কোড রাউন্ড শুরু করল এবং বিদ্যুৎ ব্যবহার করে শত্রুদের মাটিতে ফেলে দিল। অ্যালার্ম বেজে উঠল আর সবাই বুঝে গেল কুডোর টিম তাদের প্রতিযোগিতা জিতে গেছে। মিউকি দেখল নতুন রাউন্ডে কুডো মইসের সাথে খেলছে, আর সে এমন এক অদম্য শিল্ড ব্যবহার করছে যে শত্রুরা কিছুই করতে পারছে না, একদম বাচ্চাদের মতো ছুড়ে ফেলছে। এভাবেই সে নিজের টিমের জয় নিশ্চিত করল। শেষে মিউকি আর তার টিমমেট মেডেল পেল। কুডো তার প্রথম স্থান পাওয়ায় খুবই খুশি ছিল। সেই রাতে হোটেলে তাতসুয়া দেখল মাসাকি আর মিউকি একসাথে আছে, আর সে ভাবল হয়তো এখানে কোনো লাভ স্টোরি শুরু হচ্ছে। সে সামনে গেলে বুঝল মাসাকি আসলে মিউকির ভাই। তখন তাতসুয়া মনে করল তার সব ভুল ধারণা শেষ হয়ে গেছে। তবে সে ভাই বোনের সম্পর্ককে সম্মান করল এবং মিউকিকে ডান্স করার জন্য আমন্ত্রণ জানালো। তারা বলরুমে চলে গেল। কিছুক্ষণ পর কুডো বাইনে দেখা করে তাতসুয়াকে একটা প্রাইভেট মিটিংয়ের জন্য ডাকল। সে বলল 10টা বড় ক্ল্যানের মধ্যে একটাতে যোগ দেওয়াই তার জন্য একমাত্র সেফ উপায়, না হলে ক্ল্যান লিডারের পরিকল্পনা থেকে সে বাঁচতে পারবে না। তাতসুয়া ক্ল্যান বদলাতে খুব একটা আগ্রহ দেখাল না। কুডো জিজ্ঞেস করল যদি সে মায়োমিকে বিয়ে করে তাহলে কি সে মত বদলাবে। তাতসুয়া বলল এটা যথেষ্ট না, আর সে এখনও বাবা হওয়ার জন্য অনেক ছোট। কুডো বলল তারা ক্ল্যান লিডারের পরাজয় উপেক্ষা করতে পারবে না, কারণ লিডাররা তাকে তাদের দলে নিতে একেবারে দৃঢ়। এমনকি কয়েক সপ্তাহ পর তাকে লিডার বানানোরও প্রস্তাব দেবে। স্কুলে মিউকি ভাবছিল তাতসুয়া লাইব্রেরিতে কেন এসেছে। সে একটু সন্দেহ করে ভাবল সে হয়তো অ্যাডাল্ট ভিডিও দেখছে, কিন্তু তাতসুয়া বলল সে ফিলসফার স্টোন খুঁজছে। সে বুঝিয়ে বলল এই পাথর দিয়ে যে কোনো জিনিসকে ম্যাজিক্যাল কম্পোনেন্টে রূপান্তর করা যায়, আর এর ভেতরে ম্যাজিক সিকোয়েন্সও স্টোর করা যায়। তারপর সে মিউকিকে জিজ্ঞেস করল সে কেন এসেছে। মিউকি বলল নতুন কাউন্সিল প্রেসিডেন্ট তাকে দেখা করতে চায়, তাই সে তার সাথে যাবে। প্রাইভেট অফিসের শিক্ষক তাতসুয়াকে বলল তাদের একটা নতুন কম্পিটিশনে ইনভাইট করা হয়েছে, আর জিজ্ঞেস করল সে স্কুল রিপ্রেজেন্ট করতে প্রস্তুত কিনা। সে আরও বলল শেষ টিম মেম্বারও এসে গেছে। তারপর সে চলে গেল। সেই রাতে তাতসুয়া বাড়ি ফিরে মিউকির সাথে দেখা করল, আর পরিস্থিতিটা একটু অদ্ভুত লাগল। সে বুঝতে পারল বাইরে যে মহিলা ছিল সে তারই পার্টনার। ওই মহিলার নাম সাই। সে বলল সে হেডকোয়ার্টারে তাকে সাপোর্ট করতে চায় এবং তাকে স্কুল ছেড়ে দিতে বলল। তবে তাতসুয়া তাকে বলল সে তার বোনকে একা ফেলে যেতে পারবে না। সে বলল তার দেখাশোনা করার জন্য অন্য কেউ আছে। এ কথা শুনে সে সরাসরি না করে দিল। বলল মিউকির জন্য তার মতো ভালো কেউ হতে পারবে না, আর সে সারা জীবন হলেও তার পার্সোনাল গার্ডিয়ান হয়েই থাকতে রাজি। তার এই সিদ্ধান্ত একদম ফাইনাল বুঝতে পেরে ওই মেয়ে তাকে ফিলোসফার স্টোন সম্পর্কে জানালো। সে বলল এই পাথরে ম্যাজিক্যাল সিকোয়েন্স স্টোর করা যায় এবং তাতসুয়া চাইলে সেটা রিপিটও করতে পারবে কিনা। তাতসুয়া সাথে সাথে বলল সে এখনই এটা অ্যানালাইজ করতে পারবে। সে চলে যাওয়ার পর তাতসুয়া মিউকিকে বলল সে আসলে খারাপ লোকদের খুঁজছিল। ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটল। দুটো গাড়ি একদম ধ্বংস হয়ে গেল। কিছু দুর্বৃত্ত লোক তাদের শেষ করে দেওয়ার চেষ্টা করছিল, তাই তাতসুয়া তাদের দিকে দৌড়ে গেল। একজন দুর্বৃত্ত ডিসরাপশন গ্রেনেড ছুড়ল, কিন্তু তাতসুয়া হাত তুলে মুহূর্তেই তার অস্ত্র নিষ্ক্রিয় করে দিল। লোকগুলো একদম হতভম্ব হয়ে গেল। তারা বলল এই লোকটা কে, কিন্তু তাতসুয়া কোনো সময় নষ্ট না করে দ্রুত আক্রমণ করল এবং তাদের হাড় পর্যন্ত ভেঙে দিল। সে যখন আহত লোকগুলো চেক করছিল তখন দূর থেকে একজন স্নাইপার গুলি চালালো, কিন্তু তাতসুয়া খুব সহজে সেটাও এড়িয়ে গেল। এরপর
এরপর লাশগুলো গাড়িতে নিয়ে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। তাৎসুয়া তার ইন্টারনাল সেন্স ব্যবহার করে বুলেটের ট্র্যাক ফলো করল এবং বুঝতে পারল স্নাইপারটা অনেক দূরের একটা ছাদে আছে। সে সাথে সাথে সেখানে হাজির হলো এবং একটা বিস্ফোরণ ছুড়ে স্নাইপারকে আঘাত করল। বাড়ি ফিরে তাৎসুয়া মিউকিকে পুরো ঘটনা বলল এবং জানালো তাকে এই এফেক্টগুলো রিপিট করার দায়িত্ব দেওয়া হয়েছে। সে স্বীকার করল কাজটা কঠিন হতে পারে, কিন্তু সে চেষ্টা করতে প্রস্তুত। সে আরও বলল সে এমন ম্যাজিক্যাল রোবট বানাতে পারবে যা যুদ্ধে সাহায্য করবে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।